আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি আমেরিকান ডিজাস্টার থ্রিলার মুভি। মুভিটির নাম গ্রিনল্যান্ড। আচ্ছা ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আকাশ থেকে আগুনের গোলা ঝরছে আর খবর পেলেন পৃথিবীর আয়ু আর মাত্র 48 ঘন্টা। তখন আপনি কি করবেন? কোথায় পালাবেন? আর আপনার পরিবারকেই বা কিভাবে বাঁচাবেন? ঠিক এমনই এক হাড়হিম করা পরিস্থিতি আর বেঁচে থাকার লড়াই নিয়েই আজকের এই মুভিটির প্রতিটি সিন দেখার সময় আপনার এই টেনশন হবে, এরপর কি হবে, এরপর কি হবে। মুভির স্টোরির মাঝে এতটা ডুবে যাবেন যে মনে হবে যা দেখছেন এসব যেন আপনার সাথেই হচ্ছে। হঠাৎ আপনার হার্টবিট বেড়ে যাবে, আবার হঠাৎ যেন হাঁপ ছেড়ে বাঁচবেন। মানে পুরো মুভিটা জুড়ে অন্য এক লেভেলের অনুভূতি পাবেন। তো মুভির গল্পটা যেহেতু মেইন প্রসঙ্গ নয়, মেইন প্রসঙ্গ হচ্ছে প্রতিটি দৃশ্য ফিল করা। তাই চলেন মুভির গল্প কি নিয়ে সেটা না বলে বরং মুভির কিছু দৃশ্য দেখিয়ে মুভিটি শুরু করি। তো হাই, আমি রোমানা, ফিল্মি আপ ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমরা বড় বড় বিল্ডিং এর কনস্ট্রাকশন সাইটে জন গ্যারেটি নামের একটা লোককে দেখতে পাই। সে পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তো জন তার কাজের ফাঁকে তার ফোনের ওয়ালপেপারে থাকা স্ত্রী ও বাচ্চার ছবিটা দেখে নেয়। ছবিটা দেখে জনের ফেসে এক চিলতে হাসি ফুটলেও তার চোখে মুখে কেমন জানি একটা চিন্তার ছাপ। তো জন কাজ শেষ করে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয়। ব্যাকগ্রাউন্ডে রেডিওতে নিউজ চলতে থাকে। নিউজে বলা হচ্ছে ক্লার্কে নামের একটি ধূমকেতু পৃথিবীর খুব কাছ দিয়ে যাচ্ছে। নাসা জানিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় এই ধূমকেতুটি পৃথিবীর এতই কাছে চলে এসেছে যে খালি চোখে একে দেখা যেতে পারে। তবে বিজ্ঞানীরা বলছেন ভয়ের কিছু নেই, এটি পৃথিবীর পাশ কাটিয়ে চলে যাবে। সিন কাট হয়ে জনের বাড়িতে আসে। বিশাল বড় আলিশান বাড়ি, চারপাশটা ছিমছাম শান্ত। জন গাড়ি পার্ক করে বাড়ির ভিতরে ঢুকলে আমরা তার স্ত্রী অ্যালিসনকে ট্রেডমিলে দৌড়াতে দেখি। জন এসে অ্যালিসনের দিকে তাকাতেই অ্যালিসন ট্রেডমিল বন্ধ করে, কিন্তু দুজনের চাহনিতে কেমন জানি একটা দূরত্ব। জন সংকোচ করে বলে, সরি তোমাকে ডিস্টার্ব করলাম। অ্যালিসন ঘাম মুছতে মুছতে বলে, কটা বাজে এখন? 7টার সময় আসার কথা ছিল না? জন বলে, সরি। এরপর জন একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কালকে তো পার্টি হচ্ছে তাই না? অ্যালিসন বলে, এটা আবার জিজ্ঞেস করার কি আছে, প্রতিবেশীদের সবাইকে তো দাওয়াতও দেওয়া হয়ে গেছে। জন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে আসলে ভাবছিল তাদের এই ঝামেলার কারণে হয়তো পার্টি ক্যান্সেল হয়ে গেছে। অ্যালিসন শাওয়ার নিতে গেলে জন ফ্রেশ হওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন সময় ছোট্ট একটা বাচ্চা দৌড়ে বাসার ভিতরে আসে। এটাই এদের একমাত্র ছেলে নেথান। নেথান বাবাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলে বাবাও ছেলেকে আদর করে দেয়। এরপর জন নেথানের রুমে গিয়ে নেথানের আঁকা ছবিগুলো দেখে অবাক। জন একটা ছবি দেখে বলে, বাহ, এটা তো দারুণ। নেথান বলে, এটা ক্লার্ক ধূমকেতু। টিচার বলেছে এটা একটা বিশাল গ্যাসের বল। জন মজা করে বলে, তার মানে তোমার আর এই ধূমকেতুর দুজনের পেটেই গ্যাসের প্রবলেম আছে তাই না? নেথান হেসে দেয় আর বাপ বেটা মিলে একটু খুনসুটি করতে থাকে। এরপর জন নেথানের শরীরে থাকা ইনসুলিন পাম্পটা দেখিয়ে জিজ্ঞেস করে, এটা ব্যথা করছে না তো? নেথান বলে, না বাবা, ইঞ্জেকশনের চেয়ে এটা অনেক ভালো। আসলে নেথানের ডায়াবেটিস প্রবলেম আছে। তো নেথান মন খারাপ করে বলে, বাবা মাম্মি তোমাকে আবার তাড়িয়ে দিবে না তো? জন বলে, জানি না, তবে তোমার মাম্মির আর আমার মাঝে যাই হোক না কেন, কথা দিলাম আমি কখনো তোমার থেকে দূরে যাব না। সিন কাট হয়ে লিভিং রুমে আসতে দেখি টিভিতে সেই ক্লার্ক ধূমকেতু নিয়েই নিউজ হচ্ছে। বিজ্ঞানীরা বলছে এটা অনেকগুলো টুকরো দিয়ে তৈরি করা একটা বিশাল ধূমকেতু। তবে ভয়ের কিছু নেই, এটা পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে। সিন রাতে বেডরুমে আসে। অ্যালিসন আগে থেকেই শুয়েছিল কিন্তু ঘুমায়নি। জন দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। সে বুঝতে পারে অ্যালিসন এখনও তার সাথে বেড শেয়ার করতে কমফোর্টেবল না। তাই জন নিজেই বলে, আমি বরং গেস্ট রুমে গিয়ে থাকি। এই বলে জন চলে যায়। অ্যালিসন তাকে আটকায় না, শুধু চুপচাপ শুয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে। বোঝাই যাচ্ছে এক ছাদের নিচে থাকলেও তাদের মনের দূরত্বটা এখনো অনেক বেশি। পরের দিন সকালে দেখি জন পার্টির জন্য বারবিকিউ গ্রিল রেডি করছে। ওদিকে নেথান দূরবীন দিয়ে আকাশে সেই ধূমকেতু খোঁজার চেষ্টা করছে। জন বলে, কি দেখছো? নেথান বলে, ক্লার্ককে তো দেখা যাচ্ছে না। জন বলে, হয়তো এখন সে ঘুমাচ্ছে। টিভিতে তখনও ব্রেকিং নিউজ চলছে। ধূমকেতুর কিছু টুকরো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, তবে সেগুলো আকাশেই জ্বলে যাবে, মাটিতে পড়ার কোনো চান্স নেই। অর্থাৎ বিজ্ঞানীদের মতে আমরা একদম সেফ। ঠিক তখনই পাশের বাসার প্রতিবেশী অ্যাড দেয়ালের ওপাশ থেকে উকি দিয়ে বলে, কি খবর বন্ধু, আজ তো ফ্রিতে খাওয়া দাওয়া হবে তাই না? আমি কিন্তু মিস করছি না। জন হেসে বলে, হ্যাঁ চলে এসো। এমন সময় অ্যালিসন শাওয়ার নিয়ে এসে জনকে বলে, শোনো মেহমানরা চলে আসবে, তুমি গিয়ে দোকান থেকে কিছু বিয়ার আর ওয়াইন নিয়ে এসো। জন বলে, আর কিছু লাগবে? অ্যালিসন বলে, হটডগ বান আর মাস্টার্ড নিয়ে এসো। তো জন গ্রোসারি শপিং করতে তার ছেলে নেথানকে নিয়ে সুপার মার্কেটে আসে। গাড়ি থেকে নামতেই তাদের কানে আসে বিকট শব্দ।
নিস্তব্ধ। উপরে তাকাতেই দেখে ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান আর কার্গো প্লেন উড়ে যাচ্ছে। জন অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই নেথান আকাশে সেই ধূমকেতুটি দেখিয়ে বলে, ড্যাড এই দেখো ক্লার্ক, দিনের আলোতেও ধূমকেতুটি স্পষ্ট দেখা যাচ্ছে। তো জন নেথানকে নিয়ে সুপারমার্কেটের ভিতরে ঢুকে দ্রুত কেনাকাটা করতে থাকে। বিয়ার, জুস সহ যা যা লাগবে সব ট্রলিতে তুলছে। হঠাৎ জনের মোবাইলে একটা অদ্ভুত অ্যালার্ম বেজে ওঠে। শুধু জন না, সুপারমার্কেটে থাকা সবার ফোনেই কম বেশি শব্দ হচ্ছে। জন ফোনটা হাতে নিয়ে দেখে স্ক্রিনে লেখা প্রেসিডেন্সিয়াল অ্যালার্ট। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে যান্ত্রিক গলায় ভেসে আসে এক মেসেজ, জন গ্যারেটি, আপনাকে এবং আপনার পরিবারকে ইমার্জেন্সি শেল্টারে নিয়ে যাওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে। এরপর জন, তার স্ত্রী অ্যালিসন এবং ছেলে নেথানের নাম উল্লেখ করা হয়। জন কিছুটা ভেবাচাকে খেয়ে দ্রুত নেথানকে নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো জন ড্রাইভ করে বাড়ির দিকে ফিরছে। রাস্তায় সে লক্ষ্য করে আকাশে অনবরত প্লেন উড়ে যাচ্ছে। পরিস্থিতি যে মোটেও স্বাভাবিক না সেটা জন হাড়ে হাড়ে টের পায়। জন বাড়িতে ফিরে দেখে বসার ঘর ভর্তি মেহমান, প্রতিবেশী আর বন্ধুরা সবাই চলে এসেছে। সবাই বেশ চিল মুডে আছে, আড্ডা দিচ্ছে আর টিভিতে নিউজ দেখছে। টিভিতে ব্রেকিং নিউজ চলছে, ধূমকেতুর একটা টুকরো আজ বারমুডার কাছে সমুদ্রে পড়বে। তবে সবাই এটাকে সাধারণ একটা মহাজাগতিক ঘটনা হিসেবেই দেখছে। জন সময় নষ্ট না করে সোজা কিচেনে চলে আসে ও অ্যালিসনকে বলে, তোমার ফোনে কি কোনো অ্যালার্ট এসেছে? অ্যালিসন অবাক হয়ে বলে, কিসের অ্যালার্ট? হয়তো কোনো টেস্ট হবে। জন বলে, না অ্যালিসন, এটা কোনো টেস্ট না, গভর্নমেন্ট থেকে মেসেজ এসেছে আমাদের পরিবারকে সিলেক্ট করা হয়েছে শেল্টারে যাওয়ার জন্য। অ্যালিসন বলে, কিন্তু টিভিতে তো বলছে ধূমকেতুটি জাস্ট সাগরে পড়বে, এছাড়া তেমন কিছুই হবে না। জন বলে, টিভিতে মিথ্যা বলছে। এটা শুনে অ্যালিসন তো ভয় পেয়ে যায়। তো তারা আবার ড্রয়িং রুমে ফিরে আসে। সবাই তখনও টিভিতে ধূমকেতুর পড়ার কাউন্টডাউন দেখছে। খবরে দেখাচ্ছে ধূমকেতুটি সমুদ্রে আছড়ে পড়ার আর মাত্র 5 সেকেন্ড বাকি। 5, 4, 3, 2, 1, বুম। কিন্তু এ কি, ধূমকেতুটি তো সাগরে পড়ার কথা, কিন্তু পড়লো না কেন? বাচ্চারা অবাক হয়ে বলে, কই, কোনো ব্লাস্ট তো হলো না। জন আর অ্যালিসনও কনফিউজড। ঠিক তখনই হঠাৎ পুরো বাড়িটা যেন ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। জন দৌড়ে বাহিরে এসে দেখে পাখিরা সব ভয়ে এদিক ওদিক পালাচ্ছে। আকাশের রং কেমন জানি বদলে যাচ্ছে। জন কিছু বুঝে ওঠার আগেই জন দৌড়ে ভিতরে আসতেই টিভিতে যা দেখাচ্ছে তা দেখে সবার কলিজা শুকিয়ে যায়। ধূমকেতুর টুকরোটি ফ্লোরিডা শহরের ঠিক মাঝখানে আঘাত এনেছে। আর এই ইম্প্যাক্ট এরিয়া কোনো ছোটোখাটো জায়গা না, পুরো ফ্লোরিডা রাজ্যটাই যেন আগুনের গোলায় পরিণত হয়েছে। রিপোর্টার বলছে, ও মাই গড। হেলিকপ্টার থেকে তোলা ফুটেজে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং, সাজানো গোছানো শহর সব নিমিষেই মাটির সাথে মিশে যাচ্ছে। আগুন আর ধোয়ার কুণ্ডলি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এইসব শুনে জন আর অ্যালিসন অবাক হতেই রুমের সবার ফোনে একসাথে ইমার্জেন্সি অ্যালার্ট বেজে ওঠে। সবাই নিজের ফোন চেক করছে, কিন্তু অবাক করা বিষয় হলো সবার ফোনে শুধু ওয়ার্নিং এলেও জনের ফোনে এসেছে এক স্পেশাল মেসেজ। এমনকি টিভির স্ক্রিনেও সেই একই মেসেজ দেখাচ্ছে, প্রেসিডেন্সিয়াল অ্যালার্ট। মেসেজে স্পষ্ট লেখা, জন গ্যারেটি, আপনাকে এবং আপনার পরিবারকে ইমার্জেন্সি শেল্টারের জন্য সিলেক্ট করা হয়েছে। এখনই ব্যাগ প্যাক করে রবিন্স এয়ারফোর্স বেসে পৌঁছাতে হবে, দেরি করলেই প্লেন মিস করবেন। এই মেসেজ দেখে প্রতিবেশীরা তো পুরো থ মেরে যায়। পাশের বাড়ির এক বন্ধু বলে, এটা কি করে সম্ভব জন? আমাদের ফোনে তো এমন কিছু এলো না, কেন শুধু তোমরাই মেসেজ পেলে? আমাদের দোষটা কি? জন কোনো উত্তর দিতে পারে না। তো জন এটা বুঝতে পারছে না সরকার কেন তার পরিবারকে শেল্টারের জন্য সিলেক্ট করেছে, কিন্তু সে এটা বুঝতে পারে এখানে আর এক মুহূর্তও দেরি করা ঠিক হবে না। জন আর অ্যালিসন দৌড়ে বেডরুমে যায়। অ্যালিসন ভয়ে কাঁপছে। জন তাকে শান্ত করার চেষ্টা করে বলে, অ্যালিসন আমাদের এখনই বের হতে হবে। ব্যাস, তারা দ্রুত ব্যাগ গোছাতে শুরু করে। নেথানের ইনসুলিন, কাপড় চোপড় সব হাতের কাছে যা পায় তাই ব্যাগে ভরে। নেথান তার দাদুর কথা জিজ্ঞেস করলে জন মিথ্যা আশ্বাস দিয়ে বলে, আমরা তোমার দাদুকেও নিয়ে যাব, তুমি চিন্তা করো না। যদিও সত্যিটা হচ্ছে তারা 3 জন ছাড়া আর কাউকেই নিতে পারবে না। তো সব গুছিয়ে তারা দৌড়ে গাড়িতে ওঠে, কিন্তু বাহিরে তাকিয়ে দেখে আকাশটা এমন রক্তলাল হয়ে যাচ্ছে যেন পৃথিবীতে নরক নেমে আসতেছে। জন গাড়ি স্টার্ট দিয়ে চলে যাচ্ছে, এমন সময় ডেল নামের এক প্রতিবেশী জনকে ডাক দিয়ে দৌড়ে কাছে আসে ও তার মোবাইলে একটা নিউজ দেখিয়ে বলে, সরকার আমাদেরকে মিথ্যা বলছে, ওটা সাধারণ কোনো ধূমকেতু না, ওটা পুরো পৃথিবী ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, আর এখন সব ফ্লাইটও বন্ধ করে দিয়েছে। এখন আমরা কি করব, কোথায় যাব? জন অসহায় হয়ে বলে, আমি কিছুই জানি না ডেল, সরি। ডেল তখন অনুনয় করে বলে, জন আমাদের বাঁচার কি কোনো উপায় নেই? যদি কোনো উপায় পাও প্লিজ আমাকে জানিও। জন বলে, ঠিক আছে, অবশ্যই জানাবো। এই বলে জন গাড়ি টান দিতেই আরেক মহিলা তার ছোট বাচ্চা এলিকে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ায়। মহিলাটি আর্তনাদ করে এলিসনকে বলে, এলিসন প্লিজ আমার মেয়েটাকে তোমাদের সাথে নিয়ে যাও, ও খুব ছোট, ও খুব কম খায়, ও তোমাদের কোনো ডিস্টার্ব করবে না, প্লিজ ওকে বাঁচাও। এলিসন ইমোশনাল হয়ে জনকে বলে, জন এলিকে নেওয়া যায় না? জন বলে, সেটা সম্ভব না। এরপর জন কঠোর হয়ে মহিলাটিকে বলে, সরি আমরা ওকে নিতে পারবো না, প্লিজ গাড়ির সামনে থেকে সরে দাঁড়াও। কিন্তু মহিলাটি গাড়ির সামনে থেকে না সরে হাউমাউ করে কাঁদতে থাকে। I'm sorry.
তো জন এমন নিষ্ঠুরভাবে গাড়ি চালিয়ে চলে আসলে অ্যালিসন জনের উপর রেগে গিয়ে বলে, তুমি এটা কি করলে? আমরা এলিকে নিয়ে আসতে পারতাম। জন বলে, অ্যালিসন বোঝার চেষ্টা করো, বেসে গিয়ে যদি মিলিটারি ওকে আটকে দেয় তখন কি করবে? ওকে তো তখন একা ফেলে রেখে চলে যেতে হবে, তার চেয়ে ও ওর বাবা মায়ের সাথেই থাকুক। জনের কথা শুনে অ্যালিসন চুপ হয়ে যায়। সিন কাট হয়ে হাইওয়েতে আসলে দেখি রাস্তায় প্রচুর গাড়ির জ্যাম, সবাই শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে। ব্যাকগ্রাউন্ডে রেডিওতে নিউজ চলছে, ধূমকেতুর টুকরোগুলো ধারণা করার সময়ের আগেই পৃথিবীতে আছড়ে পড়তে পারে, তাই সরকার সিলেক্টেড লোকদের গোপনীয় শেল্টারে দ্রুত নিয়ে যেতে চাচ্ছে। এটা শুনে জন গাড়ি মেইন রোড থেকে শর্টকাট রাস্তায় ঢুকিয়ে দেয়। নেথান ভয়ে ভয়ে বলে, বাবা আমরা কোথায় যাচ্ছি? জন বলে, চিন্তার কিছু নেই বাবা, আমরা সেফ জায়গাতেই যাচ্ছি। নেথান ঠান্ডা কাটাতে নিজেই ব্যাগ খুলে তার সোয়েটারটা বের করলে ব্যাগের ভিতরে থাকা তার ইনসুলিনটা ব্যাগের বাহিরে পড়ে যায়। তো নেথান একটা সময় ঘুমিয়ে পড়ে, আর এদিকে জন গাড়ি চালাতেই আছে। চারিদিকে ঘোর অন্ধকার, আর রেডিওতে খবর চলছে ইতিহাসের সবচেয়ে বড় এই ধূমকেতুর হাজার হাজার টুকরো পৃথিবীর দিকে ধেয়ে আসছে। কিছু ছোট ছোট টুকরো অলরেডি পৃথিবীর বিভিন্ন জায়গায় আছড়ে পড়ে ধ্বংসলীলা শুরু হয়ে গেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছে আগামী 48 ঘন্টার মধ্যে ধূমকেতুর বিশাল বড় একটা টুকরো পৃথিবীর বুকে আছড়ে পড়বে, আর সেটা হলে হয়তো পৃথিবীর ম্যাপ থেকে অনেক দেশই চিরতরে মুছে যাবে। এইসব শুনে জন আর অ্যালিসনের আতঙ্ক আরো বেড়ে যায়। সবাই পাগলের মতো শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে। এটা দেখে অ্যালিসন ভয়ে ভয়ে বলে, মনে হচ্ছে এরাও সিলেক্টেড লোক, তো এত লোকের যদি জায়গা না হয় তখন? জন বলে, তুমি ভয় পেও না, আমরা যেভাবেই হোক এদের আগে গিয়ে পৌঁছাবো। এই বলে জন সবাইকে টেক্কা দিয়ে অবশেষে সেই এয়ারফোর্স বেসের এরিয়াতে পৌঁছায়। জন গাড়ি থেকে নেমে লাগেজগুলো বের করে। নেথান ঘুমে ঢুলছে, সে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। জন সবাইকে নিয়ে ভিড় ঠেলে এয়ারফোর্স বেসের গেটের দিকে গেলে বাপরে বাপ, এখানে তো হাজার হাজার মানুষের ভিড়। সবাই বাঁচার জন্য গেটের সামনে হুমড়ি খেয়ে পড়েছে। আর্মিরা মাইকিং করতেছে, আপনারা আপনাদের কিউআর কোড রেডি রাখুন, কেবলমাত্র যারা সিলেক্টেড হয়েছে তাদেরকেই অ্যালাউ করা হবে, বাকিরা দয়া করে পিছিয়ে যান। চারিদিকে মানুষের আর্তনাদ, সবাই গেট দিয়ে ভিতরে ঢোকার জন্য আর্মিদের কাছে মিনতি করছে। একজন মহিলা তো চিৎকার করে কান্না করছে, কেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি এমন যে জন তার ফ্যামিলিকে নিয়ে নড়তেও পারছে না। জন তখন বাধ্য হয়ে চিৎকার করে আর্মিদের বলে, হেই আমরা সিলেক্টেড, আমাদের কাছে কোড আছে, প্লিজ আমাদেরকে যেতে দিন। তখন একটা আর্মি শুনতে পেয়ে বলে, ঠিক আছে আইডিয়ার কিউআর কোড দেখাও। জন তখন সেগুলো দেখালে আর্মিরা তাদেরকে ভিতরে যাওয়ার রাস্তা করে দেয়। যাক, ফাইনালি তারা গেট পার হয়ে ভিতরে ঢোকে। রানওয়েতে বিশাল বিশাল কার্গো প্লেন দাঁড়িয়ে আছে, লোকজন সব লাইন ধরে প্লেনের দিকে যাচ্ছে। চেকপোস্টে আর্মিরা তাদের ফোন স্ক্যান করে হাতে একটা করে রিস্ট ব্যান্ড পরিয়ে দেয়, মানে যারা যারা সিলেক্টেড তাদের হাতে এই ব্যান্ড থাকবে, এই ব্যান্ড ছাড়া কেউ প্লেনে উঠতে পারবে না। তো এরা ব্যান্ড পরে সামনে এগোতে থাকে, বাট চেক ইন করার সময় বাধে নতুন এক ঝামেলা। অফিসার বলে, লাগেজ সব নেওয়া যাবে না, প্রতি ফ্যামিলির জন্য কেবলমাত্র একটা লাগেজ অ্যালাও, বাকি সব লাগেজ এখানেই ফেলে যেতে হবে। কি আর করা, জন আর অ্যালিসন বাধ্য হয়ে তাড়াহুড়ো করে তিনজনের দরকারি জিনিসপত্র বেছে একটা ব্যাগে ভরতে শুরু করে। চারিদিকে চরম বিশৃঙ্খলা। অ্যালিসন নেথানের সোয়েটার ও জামা কাপড় ব্যাগে ভরছে। হঠাৎ অ্যালিসন চমকে উঠে বলে, জন নেথানের ইনসুলিন কোথায়? আমি তো ব্যাগে রেখেছিলাম। জন তো অস্থির হয়ে পড়ে। অ্যালিসন নেথানকে বলে, বেটা তুমি কি ব্যাগ খুলেছিলে? নেথান বলে, হ্যাঁ মা, আমি ব্যাগ খুলে সোয়েটার নিয়েছিলাম। ব্যাস, এরা বুঝে যায় গাড়িতেই ছাড়া পড়েছে। এই রে, এখন কি হবে? জন দৌড়ে এসে একটা আর্মি অফিসারকে ধরে জিজ্ঞেস করে, প্লেন ছাড়তে আর কতক্ষণ বাকি? অফিসার বলে, 15 থেকে 20 মিনিট। এটা শুনে জন অ্যালিসনের কাছে এসে বলে, আমি গিয়ে এক্ষুনি গাড়ি থেকে ঔষধটা নিয়ে আসছি। অ্যালিসন ভয়ে বাধা দিয়ে বলে, না জন, যেও না, প্লিজ আমাদেরকে একা রেখে যেও না। জন বলে, চিন্তা করো না, আমার হাতে ব্যান্ড আছে, আমি আবার ঢুকতে পারবো। এই বলে জন অ্যালিসন আর নেথানকে রেখে উল্টো পথে দৌড় দেয়। তো জন ফিরছে না, এদিকে প্লেনে ওঠার সময় হয়েছে। তাই অ্যালিসন গেটে থাকা আর্মির কাছে এসে বলে, আমার স্বামী আমার সন্তানের ইনসুলিন নিতে বাহিরে গেছে, সে আসলে বলবেন আমরা প্লেনে উঠেছি। ইনসুলিনের কথা শুনে আর্মিটি অবাক হয়ে বলে, হোয়াট, আপনার ছেলের মেডিকেল প্রবলেম আছে? অ্যালিসন তো বলেও ফেসে গেছে, তাই সে কথাটা এড়িয়ে চলে যেতে ধরে, বাট আর্মি অফিসার আর যেতে দেয় না। তারা অ্যালিসন আর নেথানকে বিমানে উঠতে না দিয়ে বরং সাথে করে কই জানি নিয়ে যেতে থাকে। ওদিকে জন গাড়ির ড্যাশবোর্ডে পাগলের মতো ইনসুলিন খুঁজতেছে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সিটের নিচে সেটা পেয়েও যায়। জন ইনসুলিন পেয়ে হাঁপ ছেড়ে বাঁচে। এদিকে অ্যালিসনকে হ্যাঙ্গারের ভিতরে এক অফিস রুমে নিয়ে আসা হয়। অফিসার ফাইল চেক করে অ্যালিসনকে বলে, আপনাদের প্লেনে যাওয়ার পারমিশন বাতিল করা হয়েছে। অ্যালিসন তো আকাশ থেকে পড়ে। সে বলে, মানে আমাদের হাতে ব্যান্ড আছে, আমরা সিলেক্টেড, যাদের দীর্ঘস্থায়ী রোগ আছে তাদেরকে শেল্টার হাউসে নিয়ে যাওয়ার পারমিশন নেই। আপনার বাচ্চার ডায়াবেটিস আছে, তাই সেও ডিসকোয়ালিফাইড। অ্যালিসন তো কান্নায় ভেঙে পড়ে। সে বলে, ম্যাম ও তো বাচ্চা মানুষ, প্লিজ এমন করবেন না। কিন্তু অফিসার সাফ সাফ জানিয়ে দেয় এ ব্যাপারে তার কিছু করার নেই। অ্যালিসন তখন অফিসারকে ইমোশনাল করার জন্য বলে, এটা যদি আপনার ফ্যামিলি হতো তাহলে কি করতেন? অফিসার বলে, ম্যাম আমার ফ্যামিলি সিলেক্টই হয়নি। এটা শুনে অ্যালিসন তো থ মেরে যায়। সে বুঝে যায় এখানে আর কোনো কাজ হবে না। তাই অ্যালিসন নিরুপায় হয়ে বলে, আমার স্বামী ওষুধ আনতে গেছে, ও জানে আমরা
আমরা প্লেনে আছি, প্লিজ তাকে অন্তত জানানোর ব্যবস্থা করেন যে আমরা প্লেনে নেই, হয়তো সে সোজা প্লেনে উঠে চলে যাবে। সিন কাট হয়ে বাহিরে আসলে দেখি জন ইনসুলিন নিয়ে ভিড় ঠেলে আবার গেটের দিকে আসতেছে, কিন্তু গেটের পরিস্থিতি এখন আরো ভয়াবহ। পাগল প্রায় জনতা গেট ভেঙে ফেলার উপক্রম করেছে। জন কোনো রকমে গেট পার হয়ে দৌড়ে হ্যাঙ্গারের ভিতরে ঢোকে, কিন্তু একই যেখানে অ্যালিসন আর নেথানকে রেখে গিয়েছিল সেখানে তো তারা নেই। আবার যদি প্লেনেও উঠে থাকে তো কোন প্লেনে উঠেছে? সামনে তো অনেকগুলো প্লেন। তাই জন পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকে। জন দৌড়ে রানওয়েতে চলে আসে, সেখানে বিশাল আকার কার্গো প্লেনগুলো স্টার্ট নিচ্ছে। জন এক মহিলা অফিসারকে ধরে জিজ্ঞেস করে, আমার স্ত্রী আর বাচ্চাকে দেখেছেন? 7 বছরের বাচ্চা আর ওর মায়ের চুল কালো, প্লিজ দেখুন ওরা প্লেনে উঠেছে কিনা। অফিসার বলে, তাদের হাতে কি ব্যান্ড ছিল? জন বলে, হ্যাঁ ছিল। অফিসার বলে, তাহলে তারা নিশ্চয়ই প্লেনে উঠে গেছে, দেরি করবেন না স্যার, জলদি প্লেনে উঠুন। এই রে কাম সারলো। জন যদি এখন প্লেনে ওঠে তাহলে তো আকাম হয়ে যাবে। এদিকে জনও 100% কনফার্ম না হয়ে প্লেনে উঠতে চাচ্ছে না, তাই সেই টেনশন নিয়ে এয়ারপোর্টের রানওয়েতে ছোটাছুটি করছে। কিন্তু এদিকে প্লেন ছাড়ানোর সময় হচ্ছে। ওদিকে অ্যালিসন অফিসারকে রিকোয়েস্ট করে যাচ্ছে যেন অন্তত জনকে একটু খুঁজে দেয়। অ্যালিসন বলে, প্লিজ ম্যাম, ও হয়তো প্লেনেই আছে, আপনি একটু চেক করে দেখুন না। কিন্তু অফিসার সাফ জানিয়ে দেয় বোর্ডিং শুরু হয়ে গেছে, এখানে হাজার হাজার প্যাসেঞ্জার, এই মুহূর্তে কাউকে খুঁজে বের করা পুরোদমে অসম্ভব। কি আর করার? অ্যালিসন অসহায় হয়ে নেথানকে নিয়ে সেখান থেকে বের হয়। সিন কাট হয়ে প্লেনের ভিতরে আসলে দেখি জন বাধ্য হয়ে প্লেনে উঠেছে এবং ভিড়ের মাঝে তার বউ বাচ্চাকে খুঁজে যাচ্ছে। সবাই সিট ধরে বসে পড়ছে কারণ প্লেন এখনই টেক অফ করবে। কিন্তু জন এখনো কনফিউশনে পড়ে আছে, তার বউ বাচ্চা কি আদৌ প্লেনে উঠেছে? এমন সময় এক লোক জনের হাতে ইনসুলিন দেখে বলে ওঠে, হে হে, তোমার ডায়াবেটিস আছে? জন বলে, আরে না, এটা আমার ছেলের। এটা শুনে লোকটি বলে, যাদের ডায়াবেটিস আছে আর্মিরা তাদের কাউকেই তো প্লেনে উঠতে দেয়নি, তাহলে তোমার বাচ্চা কি করে উঠলো? ব্যাস, এটা শুনতেই জনের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। জন তখন পাগলের মতো প্লেন থেকে নামার জন্য চিল্লাচিল্লি শুরু করে। সে ক্রু মেম্বারকে বলে, প্লিজ দরজা খোলো, আমাকে নামিয়ে দাও, আমার পরিবার নিচে ছাড়া পড়েছে। অফিসার বলে, প্লেন ছেড়ে দিচ্ছে, তাই এখন নামলে কিন্তু আর উঠতে পারবেন না। জন বলে, তাতে আমার কিছু যায় আসে না, আমি আমার পরিবার চাই। এটা শুনে অফিসাররা রেগে মেগে বলে, ঠিক আছে, গেট খুলে দিচ্ছি। ওদিকে সিন অ্যালিসনের কাছে আসলে দেখি সে জনের খোঁজে প্লেনের দিকে যেতে চাচ্ছে। এমন সময় যে পাবলিকগুলোকে সিলেক্ট করা হয়নি বলে তাদেরকে রেখেই প্লেন চলে যাচ্ছে, সেই পাবলিকগুলো প্লেনে ওঠার জন্য পুরো উন্মাদ হয়ে ওঠে। সকল পাবলিক নিয়ম কানুন ভেঙে আর্মিদেরকে তোয়াক্কা না করে প্লেনগুলোর দিকে ঝড়ের গতিতে তেড়ে আসলে আর্মিরা ইমার্জেন্সি ঘোষণা করে। ওদিকে জনের প্লেনের দরজা খোলা হয়েছে, বাট জন বাহিরে এই কাণ্ড দেখে ভয়ে প্লেন থেকে নামবে কিনা ভেবে পাচ্ছে না। এর মাঝে আর্মিদের গুলিতে প্লেনের ফুয়েল লোডার গুলিবিদ্ধ হয় ও ফুয়েল লিক করতে শুরু করে। মানে খুব শীঘ্রই প্লেনে আগুন লাগতে চলেছে। এবার তো প্লেন থেকে না নেমে উপায় নেই। জন চিল্লিয়ে বলে ওঠে, সবাই প্লেন থেকে নেমে পড়ো, প্লেনে আগুন লাগতে চলেছে। ব্যাস, এটা শুনে প্লেনের সবাই নামার জন্য অস্থির হয়ে পড়ে। আর ওদিকে সাধারণ জনতার সাথে আর্মিদের গোলাগুলিও শুরু হয়ে গেছে। প্লেন ব্লাস্ট হওয়া দেখে অ্যালিসন ও নেথানের আত্মা তো কেঁপে ওঠে। নেথান ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, মা, এটা কি বাবার প্লেন? অ্যালিসন কষ্ট চেপে মিথ্যা সান্ত্বনা দিয়ে বলে, না বাবা, এটা অন্য প্লেন, তোমার বাবা এই প্লেনে ওঠেনি। সিনা আবার জনের কাছে আসে। জন কোনো রকমের বিস্ফোরণের হাত থেকে বেঁচে উঠে দাঁড়ায়। সে এক সৈনিককে ধরে জিজ্ঞেস করে, আমার বাচ্চা ও বউকে দেখেছেন? আমার বাচ্চা ডায়াবেটিস ছিল আর আমি ইনসুলিন নিতে বাহিরে গেছিলাম। সৈনিকটি বলে, ও হ্যাঁ, আপনার বউ বাচ্চাকে প্লেনে উঠতে দেওয়া হয়নি, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এটা শুনে জন দৌড়ে গেটের দিকে যায়। ওদিকে অ্যালিসন নেথানকে নিয়ে তাদের গাড়ির কাছে আসতেই খেয়াল করে নেথান কিছুটা ছাড়িয়ে ফেলছে। অ্যালিসন তখন নেথানের কোমরে লাগানো ইনসুলিন পাম্পটা চেক করে দেখে পাম্পে মেডিসিন শেষ হয়ে গেছে। এদিকে জন তো গাড়িতে থাকা মেডিসিন নিয়ে চলে গেছে। ঘর কি একটা অবস্থা! এখন জন মেডিসিন হাতে এখানে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে নাকি আশেপাশে থাকা ফার্মেসির খোঁজে বের হবে? জন ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করাটা বিরাট বড় রিস্ক, কারণ জন ফিরে নাও আসতে পারে, আবার ফিরে আসলে তার হাতে মেডিসিন নাও থাকতে পারে। তাই অ্যালিসন সিদ্ধান্ত নেয় সে এখন তার বাবার বাড়ি মানে নেথানের দাদুর বাড়িতে চলে যাবে। তাই সে জনের উদ্দেশ্যে একটা মেসেজ টাইপ করে যে সে বাবার বাড়ি যাচ্ছে, জন যেন সেখানেই যায়। কিন্তু নেটওয়ার্ক না থাকায় মেসেজ সেন্ড হয় না। সিন জনের কাছে আসলে দেখি সে গাড়ির কাছে ফিরে আসার জন্য ভিড়ের মাঝে প্রাণপণে লড়াই করছে। তো জন ফাইনালি গাড়ির কাছে চলে আসলে দেখে অ্যালিসন একটা চিরকুট গাড়িতে লাগিয়ে রেখে চলে গেছে, যেখানে লেখা, আমি নেথানের দাদুর বাড়িতে যাচ্ছি, তুমি সেখানে আসিও। চিরকুটটা পেয়ে জন হাউমাউ করে কেঁদে ওঠে এই খুশিতে যে অ্যালিসন ও নেথান তাহলে বেঁচে আছে। তো জন সাথে সাথে অ্যালিসনকে ফোন করে ও মেসেজ
করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক জ্যামের কারণে কল বা মেসেজ কিছুই যাচ্ছে না। এদিকে চারিদিকে গাড়ির হর্ন আর মানুষের চিৎকার চেঁচামেচিতে পরিস্থিতি অসহ্য হয়ে উঠেছে। এদিকে জনের গাড়ির আশেপাশে এত গাড়ি পড়ে আছে যে জনের গাড়িটা বের করা অসম্ভব, তাই জন গাড়ির মায়া ছেড়ে হেঁটেই রওনা দেয়। ওদিকে অ্যালিসন আর নেথান হাঁটতে হাঁটতে একটা ফার্মেসির সামনে আসে, কিন্তু ফার্মেসির অবস্থা দেখে তারা থমকে যায়। দোকানের কাচ ভাঙা, ভেতরে হুলস্থুল কাণ্ড, মানুষজন পাগলের মতো যে যা পাচ্ছে লুট করে নিয়ে যাচ্ছে। কিন্তু ছেলের জীবন বাঁচাতে অ্যালিসনকে ভেতরে যেতেই হবে, তাই সে রিস্ক নিয়েও নেথানকে সাথে করে ফার্মেসির ভিতরে ঢুকে পড়ে। ফ্লোরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যালিসন সোজা ওষুধের সেলফের দিকে যায়। সে হন্য হয়ে ফ্রিজ খুলে ইনসুলিন খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর যাক সৌভাগ্যবশত সে ইনসুলিন পেয়ে যায়। ঠিক তখনই হঠাৎ দোকানের ভিতর গুলির শব্দ। সবাই ভয়ে চিৎকার করে এদিক ওদিক পালাতে শুরু করে। গুলি পরে একজন বন্দুকধারী দোকানের ভিতরে ঢুকে পড়েছে। সে চিৎকার করে সবাইকে বেরিয়ে যেতে বলছে। অ্যালিসন নেথানকে জড়িয়ে ধরে একটা সেলফের আড়ালে লুকায়। পরিস্থিতির চরম থমথমে। বন্দুকধারী লোকটা কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছে আর ফাঁকা গুলি ছুড়ছে। অ্যালিসন সুযোগ বুঝে নেথানকে নিয়ে হামাগুড়ি দিয়ে পিছনের দিকে সরে যেতে থাকে, কিন্তু হঠাৎ আরেকজন লোক শটগান হাতে তাদের সামনে চলে আসে। অ্যালিসন ভয়ে হাত উঁচু করে দাঁড়িয়ে পড়ে ও কাঁপা কাঁপা গলায় বলে, প্লিজ আমাদের যেতে দিন। লোকটি কিছুক্ষণ চেয়ে থেকে বলে ওঠে, ঠিক আছে যাও। অ্যালিসন যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে ফার্মেসির সেই হুলস্থুল কাণ্ড থেকে কোনো রকমে যান বাঁচিয়ে নেথানকে নিয়ে পাগলের মতো দৌড়াতে থাকে। চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে আর মানুষজন লুটপাটে ব্যস্ত। এর মাঝে অ্যালিসন মনা নামের একটা মহিলাকে গাড়িতে উঠতে দেখে দৌড়ে গিয়ে লিফট চায়। মনার স্বামী ড্যানি প্রথমে নানা করলেও অ্যালিসনের আকুতি মিনতি এবং সাথে বাচ্চা আছে দেখে শেষমেশ রাজি হয়। তো অ্যালিসন আর নেথান গাড়িতে উঠে পড়লে গাড়ি চলতে শুরু করে। সিন কাট হয়ে গাড়ির ভিতরে আসলে দেখি অ্যালিসন তাড়াহুড়ো করে নেথানের ইনসুলিন পাম্পে ইনসুলিন ভরতেছে, আর ওদিকে গাড়িতে থাকা সেই স্বামী স্ত্রী মানে মনা ও ড্যানি সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করতেছে, কারণ সরকার তাদেরকে শেল্টারের জন্য সিলেক্ট করেনি। মনা বলে, তথ্য পেয়েছি সরকার সিলেক্টেড সবাইকে এখান থেকে নক্সউইল নিয়ে যাচ্ছে, সেখান থেকে শেল্টার হাউসে নিয়ে যাবে, তাই তাদেরকে যেভাবেই হোক নক্সউইল পৌঁছাতে হবে এবং যে কোনোভাবে সিলেক্টেড লোকদের ভিড়ে লুকিয়ে প্লেনে উঠতে হবে। ড্যানি বলে, এটা অত সহজ নয়, আর্মিরা রিস্টব্যান্ড ছাড়া কাউকে অ্যালাউ করবে না। তো এসব আলাপের মাঝে ড্যানি পিছনে তাকিয়ে অ্যালিসনকে দেখে বলে, তোমার সাথে তোমার স্বামী নেই কেন? নেথান বলে ওঠে, আমার ড্যাডি এখন প্লেনে। এটা শুনে মনা অবাক হয়ে ও নেথানের হাতে থাকা রিস্টব্যান্ড দেখে ড্যানিকে বলে। ড্যানি দেখে এই ছেলের হাতে রিস্টব্যান্ড আছে। ড্যানি অবাক হয়ে অ্যালিসনকে বলে, তোমরা শেল্টারের জন্য সিলেক্টেড পরিবার? অ্যালিসন হ্যাঁ বললে ড্যানি বলে, তাহলে এখানে কি করছো? অ্যালিসন বলে, আমার ছেলের ডায়াবেটিস প্রবলেম, তাই আর্মিরা প্লেনে উঠতে দেয়নি। এটা শুনে ড্যানিও মনে আফসোস করে বলে, তোমাদের কাছে তাও রিস্টব্যান্ড আছে, আর আমাদের কপাল দেখো, আমাদের কাছে তো রিস্টব্যান্ডই নেই। সিন কাট হয়ে জনের কাছে আসলে দেখি বেচারা একা রাস্তায় পাগলের মতো হাঁটছে আর লিফট পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই বিপদের সময় কে কার জন্য থামবে? সবাই নিজের যান বাঁচাতে ব্যস্ত। জন বারবার তার ফোন চেক করতে থাকে যে ফোনে নেটওয়ার্ক আসলো কিনা। অনেক চেষ্টার পর নেটওয়ার্ক আসতেই জন সাথে সাথে অ্যালিসনকে কল করে। ওদিকে অ্যালিসনে রিসিভ করে হ্যালো বলতেই দুজনেই ইমোশনাল হয়ে পড়ে। জন বলে, তোমরা কোথায়, ঠিক আছো তো? অ্যালিসন কান্না জড়ানো কণ্ঠে বলে, হ্যাঁ আমরা ঠিক আছি, একটা ফ্যামিলির সাথে গাড়িতে করে বাবার বাড়ির দিকে যাচ্ছি, তুমি কোথায়? এর মাঝেই নেটওয়ার্ক চলে যায় ও কলটা কেটে যায়। জন আকাশের দিকে তাকালে দেখে পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করেছে। ধূমকেতুর টুকরোগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তো জন একটা ট্রাক স্টপের দিকে আসতে একটা ট্রাক বের হতে ধরলে জন দৌড়ে গিয়ে ট্রাক ড্রাইভারকে থামিয়ে জিজ্ঞেস করে, ভাই আপনারা কোন দিকে যাচ্ছেন? ড্রাইভার বলে, নর্থের দিকে। জন রিকোয়েস্ট করে বলে, প্লিজ আমাকে লেক্সিংটন পর্যন্ত একটু ড্রপ করে দিতে পারবেন? ওটা তো পথেই পড়বে। ড্রাইভার রাজি হয়ে বলে, ঠিক আছে জলদি উঠে পড়ো। জন ধন্যবাদ জানিয়ে তাড়াহুড়ো করে ট্রাকের পিছনে উঠে পড়লে দেখে সেখানে আগে থেকে আরো কয়েকজন লোক বসে আছে। ট্রাক চলতে শুরু করলে জনের পাশে বসে থাকা কলিন নামের এক কৃষ্ণাঙ্গ ছেলে জনের হাতের রিস্টব্যান্ড বা ওই সরকারি সিলেকশন ব্যান্ডটা দেখে ফেলে। ছেলেটি কৌতূহল হয়ে জিজ্ঞেস করে, তুমি কি করো ভাই? জন ক্লান্ত স্বরে বলে, আমি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, বড় বড় বিল্ডিং বানাই। ছেলেটি মনে মনে ভাবে, সরকার একে সিলেক্ট করেছে, তাহলে আমি কি পাপ করেছি? আমাকে কেন সিলেক্ট করেনি? মানে ছেলেটি জনের সিলেক্ট হওয়াটা সহ্য করতে পারছে না। তো এদের কথাবার্তার মাঝেই ট্রাকের কর্নারে বসে থাকা আরেকজন লোক বলে ওঠে, আচ্ছা সরকার সিলেক্টেড লোকগুলোকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে? কেউ কি এ ব্যাপারে জানো? তখন আরেকজন বলে ওঠে, গ্রিনল্যান্ডে নিয়ে যাচ্ছে। জন তো এটা জানতো না, তাই সে অবাক হয়ে বলে, গ্রিনল্যান্ড? লোকটি বলে, হ্যাঁ আমি মিলিটারি ফ্লাইটগুলোকে ট্র্যাক করে দেখেছি, সবগুলো প্লেন গ্রিনল্যান্ডের দিকেই যাচ্ছে। সিন কাট হয়ে অ্যালিসনের কাছে আসলে দেখি সে আর নেথান ওই দম্পতির গাড়িতে করেই যাচ্ছে, কিন্তু আমরা খেয়াল করি ড্যানি কেন জানি মিররে পিছনের সিটে থাকা অ্যালিসন আর নেথানকে বারবার দেখছে। এখানে ড্যানির চাহনি আর হাবভাব মোটেও সুবিধার মনে হচ্ছে না। সেমভাবে মনার আচরণ ও কথাবার্তাও সন্দেহজনক লাগতেছে। অ্যালিসন কিছু বুঝে ওঠার আগেই ড্যানি হঠাৎ গাড়ি থামাতে শুরু করে। অ্যালিসন ভয় পেয়ে বলে, গাড়ি থামাচ্ছ কেন, কি হয়েছে? ড্যানি কোনো জবাব না দিয়ে দুম করে গাড়িটা সাইডে থামাই ও অ্যালিসনকে বলে, তোমার ছেলেকে রেখে তুমি চুপচাপ বেরিয়ে আসো।
অ্যালিসন তো বুঝে যায় এরা নেথানকে কিডন্যাপ করতে চাচ্ছে এবং এরা নিজেই নেথানের বাবা মা সেজে নেথানের হাতে থাকা রিস্টব্যান্ডটার ফায়দা লুটতে চাচ্ছে। তাই অ্যালিসন তার সন্তানকে রক্ষা করার জন্য ধস্তাধস্তি শুরু করলে ড্যানি অ্যালিসনকে একরকম টেনে হিঁচড়েই গাড়ি থেকে নিচে ফেলে দেয় ও অ্যালিসনের হাতে থাকা রিস্টব্যান্ডটাও টেনে খুলে নেয় যাতে এটা মনাকে পরিয়ে দিতে পারে। এরপর ড্যানি নেথানকে সাথে নিয়ে গাড়ি টান দেয় আর অ্যালিসন পাগলের মতো গাড়ির পেছনে দৌড়াতে থাকে, কিন্তু গাড়িটা মুহূর্তের মধ্যে নাগালের বাহিরে চলে গেলে অসহায় অ্যালিসন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হেল্প বলে হাউমাউ করে কাঁদতে থাকে। একের পর এক গাড়ি পাশ কাটিয়ে চলে যাচ্ছে কিন্তু কেউ থামার নামই নিচ্ছে না। এটা দেখে অ্যালিসন আরও অসহায় হয়ে পড়ে। সিন কাট হয়ে জনের কাছে আসলে দেখি ট্রাকে তার সাথে আরও যে লোকগুলো আছে তাদের মাঝে একজন জনের হাতে থাকে সেই সরকারি রিস্টব্যান্ডটার দিকে চেয়ে আছে, যেটা দেখালে প্লেনে ওঠার পারমিশন পাওয়া যায়। তো লোকটা জনকে বলে ওঠে, ভাই তুমি তো সরকারি শেল্টার হাউসে যাওনি, তাই ব্যান্ডটা আমাকে দিয়ে দাও। জন রেগে গিয়ে বলে, মানে কি? এটা আমার ব্যান্ড, তোমাকে কেন দিব? আর এটাতে তো আমার নাম লেখা আছে, তাই এটা তোমার এনআইডি কার্ডের সাথে মিলবে না। এটা শুনে লোকটি বলে, তাহলে তোমার এনআইডি কার্ডটাও আমাকে দাও। জন তো রীতিমতো অবাক, সে বলে, আমি কিছুতেই তোমাকে এসব দিতে পারবো না। এটা শুনে লোকটি তার কাছে থাকে একটা হাতুড়ি বের করে বলে, চুপচাপ দিয়ে দাও বলছি। কিন্তু জন কিছুতেই দিতে না চাইলে লোকটি ব্যান্ড ছিনিয়ে নেওয়ার জন্য হামলা শুরু করে। তো জন নিজেকে রক্ষা করতে গিয়ে এভাবে যে একটা লোককে মেরেই ফেললো এটা ভেবে জনের হাত পা ভয়ে যেন হিম হয়ে আসে। সে কয়েক সেকেন্ডের মতো থ মেরে থাকে ও কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে রোডের দিকে আসতে থাকে। ওদিকে অ্যালিসনও অসহায়ের মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ও অঝরে কাঁদতেছে, আর যখনই কোনো গাড়ি দেখতেছে তখনই লিফট চাচ্ছে কিন্তু কোনো গাড়ি থামছে না। অবশেষে একটা গাড়ি থামিয়ে ও অ্যালিসনকে লিফট দিতে রাজি হয়। অ্যালিসন জানতে চাই গাড়িটি কোন দিকে যাচ্ছে। গাড়িতে থাকা জন নামের লোকটি বলে, আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। অ্যালিসন বলে, নক্সউইলে? জন বলে, হ্যাঁ নক্সউইলে, কারণ তার ছেলে নেথানকে ড্যানি ও মনা কিডন্যাপ করে নক্সউইলের দিকেই গেছে। সিন তখন ড্যানি ও মনার কাছে আসলে দেখি হ্যাঁ ড্যানি ও মনা নেথানকে সাথে করে নিয়ে নক্সউইল এয়ারপোর্টেই যাচ্ছে। তো নেথান তার বাবা মায়ের শোকে মন খারাপ করে আছে দেখে মনা সান্ত্বনা দিয়ে বলে, মন খারাপ করো না, তোমার বাবা মা যেখানে আছে আমরা তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি। এমন সময় এদের গাড়িটা নক্সউইল এয়ারপোর্টের নিকটে পৌঁছালে দেখে পথের মাঝে আর্মিদের চেকপোস্ট বসেছে। এটা দেখে ড্যানি নেথানকে বলে, দেখো বাচ্চা, যদি তোমার বাবা মাকে পেতে চাও তাহলে যা বলছি শোনো। যদি আর্মিনা তোমাকে জিজ্ঞেস করে আমরা তোমার কে, তাহলে বলবে আমরাই তোমার বাবা মা, ঠিক আছে? নেথান ভয়ের ঠালায় মাথা নাড়িয়ে হ্যাঁ বললে ড্যানি আর মনা নেথানকে নিয়ে এয়ারপোর্টের গেটের দিকে রওনা দেয়। গেটে প্রচুর লোকের ভিড়। ড্যানি ও মনা ভিড় ঠেলে সামনে এগোতে থাকে। তো আর্মিদের সামনে এসে রিস্টব্যান্ড দেখিয়ে চিল্লিয়ে বলতে থাকে, প্লিজ আমাদের যেতে দিন, আমাদের কাছে ব্যান্ড আছে। আর্মি অফিসার তখন এদের চেকিং শুরু করলে মনা নেথানকে দেখিয়ে বলে, এটা আমার ছেলে। কিন্তু নেথান অনেক সাহস করে বলে ওঠে, এরা আমার বাবা মা নয়। এটা শুনতেই তো আর্মি অফিসার চমকে ওঠে। মনা নেথানকে চুপ করানোর চেষ্টা করলে নেথান চিৎকার করে বলতেই থাকে, এরা আমার কেউ না। অফিসার তখন নেথানের হাতের ব্যান্ড স্ক্যান করতেই ড্যানি ও মনা ধরা খেয়ে যায়। ব্যাস, আর্মির সাথে সাথে নেথানকে ড্যানির কোল থেকে ছিনিয়ে নেয় আর ড্যানি ও মনাকে ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেয়। এরপর আর্মি নেথানের ব্যান্ড ডিটেলসে স্ক্যান করে দেখে নেথানকে ডায়াবেটিস প্রবলেমের কারণে রিজেক্ট করা হয়েছিল। এটা দেখে আর্মি অফিসার নেথানকে মেডিকেল ক্যাম্পের দিকে নিয়ে যায়। সিন কাট হয়ে অ্যালিসনের কাছে আসে। অ্যালিসন যে গাড়িতে লিফট নিয়ে আসতেছে সেই গাড়িটা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছে, কিন্তু ট্রাফিক জ্যামের কারণে গাড়ি আর সামনে এগোচ্ছে না। এটা দেখে অ্যালিসন গাড়ি থেকে নেমে পাগলের মতো দৌড়াতে শুরু করে। চারিদিকে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি ও মানুষের হাহাকার। অনেক দৌড়ানোর পর অ্যালিসন অবশেষে ক্যাম্পের গেটে পৌঁছালে শত শত লোকের ভিড় ঠেলে অনেক কষ্টে আর্মি অফিসারদের কাছে এসে বলে, আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না, 7 বছরের বাচ্চা, ওকে কিডন্যাপ করে এদিকেই আনা হয়েছে। ভিড়ের কারণে আর্মি অফিসার ঠিক মতো শুনতেই পারছে না। তাই আর্মিটা বলে, ম্যাম আমি ঠিক বুঝতে পারছি না, তবে বাচ্চাদেরকে ওইদিকের ওই তাঁবুতে রাখা হয়, তাই সেখানে গিয়ে দেখুন। এটা শুনে অ্যালিসন ঝড়ের গতিতে সেই তাঁবুর দিকে দৌড় দেয়। সে একজনের হেল্প নিয়ে তাঁবুর পর তাঁবু চেক করতে থাকে। প্রতিটি বেডে উকি দিয়ে দেখে তার নেথান সেখানে আছে কিনা, কিন্তু কোথাও নেথান নেই। অ্যালিসন ভয়ে ও টেনশনে কান্নায় ভেঙে পড়ে। তাহলে কি নেথানকে পাওয়া যাবে না? এই হতাশার মাঝে হঠাৎ একটা তাঁবুর ভিতর থেকে পরিচিত একটা ছায়া দেখা যায়। অ্যালিসন দৌড়ে সেই তাঁবুর ভিতরে ঢোকে, আর হ্যাঁ, এটাই তার কলিজার টুকরো নেথান। ব্যাস, অ্যালিসন নেথানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। Oh my God! Look at me. I'm so sorry. I'm so sorry. I'm fine.
তো এমন সময় একজন নার্স এসে বলে, আপনার ছেলে কিন্তু খুব সাহসী। নেথান আমাকে বলেছে তার টাইপ 1 ডায়াবেটিস আছে, আমরা 2বার ওর লেভেল চেক করেছি এবং নতুন পাম্পও লাগিয়ে দিয়েছি, এখন আপনারা রেস্ট নেন। অ্যালিসন বলে, আমাদেরকে এক্ষুনি যেতে হবে, আমার হাজবেন্ড আমাদের থেকে আলাদা হয়ে গেছে, তাকে খুঁজে বের করতে হবে। নার্স বলে, আপনার হাজবেন্ড কোথায় থাকতে পারে? অ্যালিসন বলে, লেক্সিংটন, আমার বাবার বাড়িতে। নার্স বলে, ঠিক আছে, আমি আপনাদেরকে ওই রুটের একটা আর্মি ট্রাকে তুলে দেওয়ার ব্যবস্থা করছি, আর এই নিন, এখানে 1 সপ্তাহের গ্লুকোজ ট্যাব, ইনসুলিন আর টেস্ট স্ট্রিপ আছে। নার্সের এমন মহানুভবতা দেখে অ্যালিসন ইমোশনাল হয়ে নার্সকে জড়িয়ে ধরে ও থ্যাঙ্কস জানায়। সিন কাট হয়ে জনের কাছে আসলে দেখি আকাশের রং লাল হয়ে আছে আর উল্কাপিণ্ডগুলো আগুনের গোলার মতো পৃথিবীর বুকে আছড়ে পড়ছে। জন বিধ্বংস শহরের রূপ দেখতে দেখতে এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে সে রাস্তার পাশে একটা ফাঁকা বাড়ি দেখতে পায়। বাড়ির দরজাটা খুলে জন ভিতরে ঢুকে পড়ে। তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, তাই সে সোজা কিচেনে গিয়ে আগে পানি খায়। এরপর সে টেবিলের উপর রাখা ওই পরিবারের ছবিগুলোর দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে পড়ে। হয়তো তার নিজের পরিবারের কথা মনে পড়ছে, তারা বেঁচে আছে কিনা কে জানে। তখন জন ড্রয়িং রুমের টিভিটা অন করে। সেখানে ব্রেকিং নিউজে দেখাচ্ছে উল্কাপিণ্ডের আঘাতে পুরো শহর কিভাবে তছনছ হয়ে যাচ্ছে। এসব দেখে জন ভয়ে শিউরে ওঠে। নিউজ কাস্টার জানাচ্ছে আর মাত্র 23 ঘন্টা বাকি, এর মধ্যেই পৃথিবীতে সবচেয়ে বড় ধূমকেতুটি আঘাত হানবে। তার মানে লেক্সিংটন পৌঁছানোর জন্য হাতে আর বেশি সময়ই নেই। এটা ভেবে জন নিজেকে আর ধরে রাখতে পারে না, সে অসহায়ের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। তো কিছুক্ষণ পর জন নিজেকে সামলে নিয়ে কিচেনের ড্রয়ারগুলো চেক করতে থাকলে একটা গাড়ির চাবি পেয়ে যায়, যে গাড়িটা বাড়ির সামনে পার্ক করা আছে। জন চাবিটা নিয়ে একটা চিরকুটে লেখে, আমার নাম জন গ্যারিটি, আমি তোমার গাড়িটা নিলাম, যদি বেঁচে ফিরি তাহলে প্রমিস করছি ফেরত দিয়ে দিব। এরপর জন সেই চিরকুটটা দেয়ালে লাগিয়ে গাড়িটা নিয়ে লেক্সিংটনের দিকে রওনা দেয়। কিছু দূর যেতেই জনের ফোনে টুং করে একটা আওয়াজ হয়, মানে নেটওয়ার্ক এসেছে। জন তাড়াতাড়ি ফোন চেক করতে দেখে অ্যালিসনের মেসেজ, আমরা বাবার বাড়ির দিকে যাচ্ছি, প্লিজ তুমিও সেখানে চলে এসো। মেসেজটা দেখে জনের বুকে যেন প্রাণ ফিরে আসে, তার মানে অ্যালিসন আর নেথান বেঁচে আছে। ব্যাস, জন এবার নতুন উদ্যমে গাড়ি চালিয়ে লেক্সিংটনের দিকে যেতে থাকে। তো অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে জন লেক্সিংটনে মানে অ্যালিসনের বাবার বাড়ির সামনে পৌঁছালে জন তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে দেখে অ্যালিসনের বাবা ডেল তার বুড়ো বন্ধুদের নিয়ে দিব্যে আড্ডাবাজি আর তাস খেলায় মগ্ন। জনকে দেখে ডেল জিজ্ঞেস করে, একা এসেছো যে, অ্যালিসন কোথায়? জন অবাক হয়ে বলে, ওকে এখানে আসেনি। ডেল বলে, আমি তো ভাবলাম ও তোমার সাথেই আছে। এটা শুনে জনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, এখানে আসেনি মানে? ও তো আমাকে এখানেই আসতে বললো। এসব শুনে ডেল এবং তার বন্ধুরাও চিন্তায় পড়ে যায়। ডেল বলে, আমরা তো এখানেই ছিলাম, ও তো এখানে আসেনি। জন তখন অস্থির হয়ে ল্যান্ডলাইন থেকে আবার অ্যালিসনকে কল করার চেষ্টা করে, কিন্তু কপাল খারাপ, কল তো যাচ্ছেই না, উল্টো সেই গদবাঁধা সরকারি মেসেজ শোনাচ্ছে। জন রাগে ফোনটা রেখে দিয়ে অস্থির হয়ে পায়চারি করতে শুরু করে। তো জন হতাশ হয়ে জানালার পাশে দাঁড়িয়ে যখন ভাবছে এখন সে কি করবে, তাদেরকে কোথায় খুঁজবে, ঠিক তখনই গ্রামের ভিতরে একটা বাস এসে থামে ও সেই বাস থেকে অ্যালিসন ও নেথান বেরিয়ে আসে। তো অ্যালিসন পাশের একটা ফোন বুথ থেকে বাবার কাছে ফোন করে বলে, বাবা আমি গ্রামের মেইন রোডে দাঁড়িয়ে আছি। এটা শুনতেই ডেল ও জন তাড়াহুড়ো করে অ্যালিসনকে রিসিভ করতে রওনা দেয়। তো অবশেষে জন অ্যালিসনের কাছে পৌঁছাতেই How you doing? You're looking after your mom, bud. Rescue you guys. Come on. তো ডেল এদের সবাইকে বাসায় নিয়ে আসলে অ্যালিসন তৃষ্ণা মেটাতে পানি খেতে থাকে আর ডেল নেথানের জন্য প্যানকেক বানাতে কিচেনে যায়। তো অ্যালিসন টিভি অন করলে দেখে টিভিতে ব্রেকিং নিউজ চলছে। আগামীকাল সকাল 8:47 ক্লার্ক নামের সেই বিশাল ধূমকেতুটি পৃথিবীর বুকে আছড়ে পড়বে। রিপোর্টার আরও জানায় নর্থ আফ্রিকা ও ইউরোপের মাঝামাঝি জায়গায় এটি আঘাত হানবে, যার প্রভাবে পুরো পৃথিবী ধ্বংস হতে পারে। জন আর অ্যালিসন এইসব শুনে আতঙ্কে জমে যায়। এরপর টিভিতে দেখানো হয় গ্রিনল্যান্ডের থিউল এয়ারফোর্স বেসের নিচে মাটির গভীরে বিশাল বড় বাংকার এবং শেল্টার বানানো হয়েছে। সেখানে পর্যাপ্ত খাবার, পানি, মেডিসিন সহ বেঁচে থাকার সকল ব্যবস্থা আছে। জন এসব দেখে বুঝতে পারে ও তার মানে সরকার সিলেক্টেড লোকদেরকে ওই গ্রিনল্যান্ডে নিয়ে গিয়েছে। জন অ্যালিসনকে বলে, এই গ্রিনল্যান্ডে যাওয়ার একটা উপায় আছে। কানাডার কিছু প্রাইভেট পাইলট নাকি টাকার বিনিময়ে লোকদের গ্রিনল্যান্ডে নিয়ে যাচ্ছে, মিলিটারি নয়, সাধারণ লোকজন। জন হিসাব করে দেখে গ্রিনল্যান্ড পর্যন্ত ড্রাইভ করে যেতে তাদের 18 থেকে 19 ঘন্টা লাগবে, তবে একটু জোরে চালালে 16 ঘন্টার মাঝে হয়তো পৌঁছানো সম্ভব। আর এটা সম্ভব হলে ক্লার্ক পড়ার আগেই হয়তো সেই শেল্টারে ঢোকা যাবে। অ্যালিসন বলে, কিন্তু আমাদের কাছে তো রিস্ট ব্যান্ড নেই, আর ওরা তো নেথানকে অলরেডি রিজেক্ট করে দিয়েছে। জন অ্যালিসনের চোখের দিকে তাকিয়ে বলে, দেখো এটাই আমাদের বাঁচার একমাত্র সুযোগ। তো আমরা কি এখানেই বসে মৃত্যুর অপেক্ষা করব, নাকি শেষ চেষ্টাটা করে দেখব? অ্যালিসন জনের কনফিডেন্স দেখে রাজি হয় ও বলে, ওকে চলো তাহলে। জন অ্যালিসন ও নেথানকে রেডি হতে বলে, সাথে গ্যারেজে এসে অ্যালিসনের বাবাকে রেডি হতে বলে। ডেল বলে, আমি আমার বাড়ি থেকে কোথাও যাচ্ছি না। জন বলে, বাবা প্লিজ জেদ করবেন না। ডেল বলে, তোমার শাশুড়ি
শাশুড়ি মা তার পুরোটা জীবন এই বাড়িতেই কাটিয়েছে, তার প্রতিটি স্মৃতি এই বাড়ির সাথে জড়িয়ে আছে। আজ আমি যদি ভয়ে এখান থেকে পালিয়ে যাই তবে আমি ম্যারির আত্মার কাছে কি জবাব দিব? তাই আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি আমার নাতি ও মেয়েকে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাও, এটাই তোমার দায়িত্ব। জনের চোখে পানি চলে আসে। জন বুঝতে পারে তার শ্বশুর সিদ্ধান্ত অটল। এর মাঝে আবার অ্যালিসনে চলে আসে ও বাবার এসব কথা শুনে ইমোশনাল হয়ে যায়। ঠিক তখনই এরা দৌড়ে নেথানের কাছে আসে ও তাড়াহুড়ো করে এখান থেকে চলে যাওয়ার জন্য রেডি হয়। জনের শ্বশুর তার নিজের ট্রাকটা দিয়ে বলে, আমার এই ট্রাকটা নিয়ে যাও, ট্যাঙ্কি ফুল করা আছে। জন পরিবার নিয়ে গাড়িতে উঠতে ধরলে শ্বশুর একটা রাইফেল দিয়ে বলে, ওদের খেয়াল রেখো। জন কথা দেয়, আমি প্রমিস করছি আমি ওদের দেখে রাখবো। এই বলে জন ট্রাকে উঠে পড়ে। নেথান গাড়ির ভিতর থেকে তার দাদুকে বলে, দাদু আমি আবার কবে তোমার সাথে দেখা করতে পারবো? ডেল ইমোশনাল হয়ে বলে, খুব তাড়াতাড়ি দাদু ভাই, যখন সব ঠিক হয়ে যাবে আমি কথা দিচ্ছি তোমার সাথে দেখা করতে আসবো। এই বলে ডেল নেথানের কপালে একটা চুমু খেয়ে বিদায় জানায়। অ্যালিসনও কাঁদতে কাঁদতে বাবাকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়ে ও গাড়ি চলতে শুরু করে। ডেল এক বুক কষ্ট চেপে রেখে হাসি মুখে হাত নেড়ে তাদের বিদায় জানায়। গাড়িটা চলে যেতে থাকলে ডেল ভয়ঙ্কর আকাশের দিকে তাকায়। তো জন তার পরিবার নিয়ে চলতে থাকে ও হয়তো বাঁচবে কি না এটা ভেবে পরিবারের সাথে অতীতের নানা মজার স্মৃতিগুলো আলাপ করে। মন খুলে শেষ হাসি হাসতে থাকে। তো তারা এভাবেই চলতে চলতে অনেক পথ পাড়ি দিয়ে ফেলে। সব ঠিকভাবেই যাচ্ছিল, কিন্তু তারা হঠাৎ লক্ষ্য করে সামনের হাইওয়ে জুড়ে বিশাল বড় জ্যাম। সকল গাড়ি থমকে আছে। এদিকে আকাশটা পুরো কমলা রং ধারণ করেছে, যা দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। জন গাড়ি থেকে নেমে সামনে কি হয়েছে দেখার জন্য এগিয়ে যায়। সে একজনকে জিজ্ঞেস করলে লোকটি বলে, সামনে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে তাই রাস্তা বন্ধ। জন ফিরে এসে গাড়িতে কেবল বসতে যাবে, ঠিক তখনই সবার গাড়িতে ইমার্জেন্সি অ্যালার্ট বেজে ওঠে। ভয়েস মেসেজে বলা হচ্ছে, আকাশ থেকে জ্বলন্ত ধ্বংসাবশেষ এই এলাকার উপর পড়তে চলেছে, এক্ষুনি সবাই নিরাপদ আশ্রয় খুঁজে নিন, প্লিজ কেউ খোলা আকাশের নিচে থাকবেন না। এটা শুনে জন এখন কি করবে ভাবতে না ভাবতেই এই লে তো পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে জন এই ধ্বংসলীলা থেকে বেরিয়ে হাইওয়েতে আসে এবং আবার তার পরিবারকে নিয়ে চলতে শুরু করে। চলছে তো চলছেই, পুরো রাস্তা পুরো শহর সবকিছু যেন শ্মশান ঘাট, কোথাও একটা মানুষেরও দেখা নেই। এদিকে রেডিওতে ঘোষণা আসে আর মাত্র 6 ঘন্টা পর ক্লার্ক ধূমকেতুর সবচেয়ে বড় টুকরোটা পৃথিবীর বুকে আছড়ে পড়বে, যার প্রভাবে ইউরোপ সহ পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কারণ এই টুকরো পৃথিবীতে আছড়ে পড়লে পৃথিবীর তাপমাত্রা বেড়ে 900 ডিগ্রিতে পৌঁছাবে, যার ফলে পৃথিবীর প্রায় 70% এলাকা পুড়ে কয়লা হয়ে যাবে। এসব শুনে জনের টেনশন আরো বেড়ে যায়। সে দ্রুত এয়ারপোর্টে পৌঁছার জন্য গাড়ির স্পিড আরো বাড়িয়ে দেয়। তো তারা অনেক পথ পেরিয়ে একটা এয়ারফিল্ডের কাছে আসলে দেখে এখানে থাকা সকল বিমান উড়ে চলে যাচ্ছে, মাত্র একটা বিমান বাকি আছে, সেটাও এই তো উড়াল দেওয়ার জন্য স্টার্ট হয়েছে। এটা মিস করা মানে জীবন শেষ। ব্যাস, জন সেই বিমানটাকে আটকানোর জন্য সোজা সেই বিমানের রাস্তা বরাবর হাই স্পিডে গাড়ি টেনে আনে ও বিমানের ঠিক সামনে এসে থেমে যায়। বিমান ব্রেক মেরে থামলো তো ভালো, নয়তো এদের জীবন শেষ। যাক, কপাল ভালো যে বিমানটা থেমে যায়। জন গাড়ি থেকে নেমে দৌড়ে পাইলটের কাছে যায়। পাইলট রেগে মেগে নেমে এসে বলে, আরে ভাই কি করছো, মরবে নাকি? জন বলে, দেখো আমরা গ্রিনল্যান্ড যেতে চাই আর আমাদের সিলেক্টও করা হয়েছিল। লোকটি বলে, আমাদের বিমানে আর জায়গা নেই। জন তারপরেও রিকোয়েস্ট করতে থাকলে লোকটি বলে, দেখো তোমাদেরকে নিলে প্লেনের ওজন বেড়ে যাবে, তখন সবাই মারা পড়বে। বড় জোর আমি তোমার বউ আর বাচ্চাকে নিয়ে যেতে পারি, কিন্তু তোমাকে নিতে পারবো না। জন তখন উপায় না দেখে নিজের পরিবারকে বাঁচাতে রাজি হতে নেয়, কিন্তু অ্যালিসন বেঁকে বসে, সে জনকে ছেড়ে যাবে না। এটা শুনে পাইলট 3 জনের ওজন ক্যালকুলেশন করে বলে, ঠিক আছে 3 জনই এসো, কিন্তু কোনো লাগেজ নেওয়া যাবে না। ব্যাস, জন, অ্যালিসন আর নেথান এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে বিমানে উঠে পড়ে। ভেতরে তিল ধরার জায়গা নেই, সবাই গাদাগাদি করে বসে আছে। অনেকেই আহত, কারো শরীর দিয়ে রক্ত ঝরছে, সবার চোখে মুখে এক অজানা আতঙ্ক। এই বুঝি সব শেষ হয়ে গেল। প্লেনটা রানওয়ে ধরে স্পিড বাড়িয়ে রাতের অন্ধকার চিরে আকাশে ডানা মেলে। জন, অ্যালিসন আর নেথান জানালার দিকে তাকিয়ে আছে। নিচে ফেলে আসা শহর, ঘরবাড়ি সবকিছু ধীরে ধীরে
ধীরে ছোট হয়ে আসছে। জন অ্যালিসনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। মাঝখানে নেথান ভয়ে বাবার হাত খামচে ধরে আছে। জন নেথানের দিকে তাকিয়ে মুচকি হেসে তাকে সাহস দেয়। হঠাৎ জনের চোখের সামনে ভেসে ওঠে তাদের সুখের স্মৃতি। নেথানের ছোটবেলার দুষ্টুমি, অ্যালিসনের সাথে কাটানো রোমান্টিক মুহূর্তগুলো। একসময় তাদের জীবন কতটা সুন্দর আর সাজানো ছিল। আজ তারা জীবন বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে অজানা এক পথে পাড়ি জমিয়েছে। রাত পেরিয়ে সকাল হয়। প্লেনটা মেঘের উপর দিয়ে উড়ে চলেছে। যাত্রীরা জানালা দিয়ে উঁকি মেরে দেখে নিচে দেখা যাচ্ছে বিশাল সমুদ্র আর তার ওপারে বরফে ঢাকা পাহাড়। নেথান অবাক হয়ে বলে, বাবা দেখো বরফ। জন বলে, ওটা গ্লেশিয়ার, মানে তারা গ্রিনল্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছে। সবার মনে তখন একটু আশার আলো জাগে। সবাই ভাবছে, যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম। ঠিক তখনই Oil pressure lights on. Right engine starter engaged. I don't want to fly anymore. You guys go. বিমান ক্রাশ ল্যান্ড করলেও সৌভাগ্যক্রমে জন, অ্যালিসন, নেথান এরা সবাই কোনো রকমে বেঁচে গেছে। কিন্তু ভয়ের চোটে সবারই কলিজা শুকিয়ে গেছে। তো জীবিত সবাই যে যার মতো যান বাঁচিয়ে বিমান থেকে নামতে থাকলে জন ককপিটে থাকা পাইলটের খোঁজ নিতে যায়। গিয়ে দেখে পাইলটের অবস্থা খুব খারাপ। সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। মনে হয় না আর বেশিক্ষণ বাঁচবে। ঠিক তখনই রেডিওতে এক ভয়াবহ ওয়ার্নিং ভেসে আসে। ক্লার্কের সবচেয়ে বড় টুকরোটা আর কয়েক মিনিটের মধ্যেই পৃথিবীতে আছড়ে পড়বে। সবাই জলদি নিরাপদ আশ্রয়ে যান। পাইলট শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে জনকে বলে, পালাও, এক্ষুনি এখান থেকে পালাও। জন বুঝতে পারে হাতে একদম সময় নেই। সে দৌড়ে এসে সবাইকে প্লেন থেকে বের করতে শুরু করে। নেথান আকাশ থেকে কিছু পড়তে দেখে বলে, বাবা দেখো বরফ পড়ছে। জন আকাশের দিকে তাকিয়ে বলে, না বাবা, এগুলো বরফ না, এগুলো ছাই, মানে বিস্ফোরণের ছাই আকাশ থেকে ঝরে পড়ছে। তো জন বলে, সবাই শোনো, আমি বিমান থেকে দেখেছি এখান থেকে ঠিক 1 মাইল দূরেই একটা মিলিটারি প্লেন ল্যান্ড করেছে। তার মানে সেখানে মিলিটারি আছে। সবাই চলো সেখানে যাই। এই বলে জন সবাইকে নিয়ে পাহাড় ডিঙিয়ে পাথর টপকে সেদিকে দৌড়াতে থাকে। সবার দম বেরিয়ে যাওয়ার অবস্থা, কিন্তু থামার উপায় নেই। একটু পরেই তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় আর নিচে তাকিয়ে দেখে সত্যিই সেখানে বিশাল এক মিলিটারি এয়ারবেস। আর দূরে দেখা যাচ্ছে সেই গ্রিনল্যান্ডের বাংকারগুলো। মিলিটারি ট্রাকগুলো অস্থির হয়ে লোকগুলোকে তুলে বাংকারের দিকে নিয়ে যাচ্ছে। জন সবাইকে নিয়ে প্রাণপণে দৌড়ে সেখানে পৌঁছালে আর্মিরা সবাইকে তাড়াতাড়ি ট্রাকে উঠতে বলে। তো সবাই ট্রাকে উঠে পড়লে ট্রাকটা ফুল স্পিডে বাংকারের দিকে ছুটতে থাকে। তো এরা ট্রাক থেকে নামতেই তো আকাশের এই অবস্থা দেখে সবাই তাড়াহুড়ো করে বাংকারের ভিতরে দৌড় দেয়। তো অবশেষে জন, অ্যালিসন ও নেথান তাদের থাকার জায়গা পেয়ে গেলে নিজেদেরকে শান্ত করতে শুরু করে। এদিকে নেথান ভয়ে হাউমাউ করে কাঁদতে থাকলে জন সান্ত্বনা দিয়ে বলে, ভয় পেও না বাবা, আমরা সবাই একসাথে আছি, তোমার কিচ্ছু হবে না। এটা শুনে নেথান শান্ত হয়ে যায়। সেই ভয়ঙ্কর মুহূর্তটা আসতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। এরা বাঁচবে কিনা কে জানে। তাই জন ও অ্যালিসন ইমোশনাল হয়ে একে অপরের কাছে আসতে থাকে। সিন কাট হয়ে এই ধ্বংসযজ্ঞের 9 মাস পর আসে। বাংকারের সেই বিশাল দরজাটা যান্ত্রিক শব্দ করে খুলতে শুরু করে। দীর্ঘ 9 মাস মাটির নিচে বন্দি থাকার পর আজ তারা সূর্যের মুখ দেখতে চলেছে। আকাশ কমলা রঙে ছেয়ে আছে, চারদিকে ধ্বংসস্তূপ। মনে হয় না এরা ছাড়া পৃথিবীর বুকে আর কোনো প্রাণী বেঁচে আছে। এটা ভেবে এরা হতাশায় ডুবে যাচ্ছে। ঠিক তখনই এরা আকাশে এক ঝাঁক পাখি উড়ে যেতে দেখে আর মুহূর্তের মাঝে এদের ফেসে যেন নতুন এক আশার আলো জেগে ওঠে। মানে পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি, পৃথিবীতে এখনও প্রাণের অস্তিত্ব আছে। মানে আবার এই পৃথিবীটা বসবাসযোগ্য হতে শুরু করেছে। এমন সময় রেডিওতে বিভিন্ন দেশ থেকে চেক ইনের ভয়েস ভেসে আসছে ও ইন্ডিয়া, রাশিয়া, আমেরিকা সহ নানা দেশ থেকেই মানুষ সাড়া দিচ্ছে।
তার মানে পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু মানবজাতি পুরোপুরি ধ্বংস হয়নি। এই বেঁচে যাওয়া মানুষগুলোই আবার আগামীর পৃথিবী গড়বে, এই আশার আলোয় মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে মুভিটি এতটা জমজমাট যে কোন সিন বাদ দিব আর কোন সিন নিব এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন ছিল। তারপরেও কলিজার উপর পাথর তুলে দিয়ে অনেক কষ্টে যে সিনগুলো বাদ দিয়েছি সেগুলোও অসাধারণ ছিল, কিন্তু ভিডিও জাস্ট বড় হচ্ছে বলে বাদ দিয়েছি। যাই হোক, যারা বেশি বড় ভিডিও পছন্দ করেন না তাদের কাছে ক্ষমা চাচ্ছি, আগামীতে ভিডিও আরো ছোট করার চেষ্টা করব। আর হ্যাঁ, দেখতেই তো পারছেন আমার ভিডিওগুলোর এডিটিং স্টাইল অন্য সবার থেকে আলাদা, এবং এমন স্বাদের মুভি এক্সপ্লেইন ইউটিউবে আমি ছাড়া আর কোথাও পাবেন না। কিন্তু সেই তুলনায় দেখেন আমার ভিডিওগুলোর ভিউ খুবই কম, যা দেখে আমি তো হতাশ হয়ে যাচ্ছি। তাই পারলে ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে ভালো মন্দ উৎসাহ দিন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। এতে খুব শীঘ্রই 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, শরীরে একটা ভাব আসবে, বুঝেছেন? তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।